তো আজকের আমরা সেশনটা শুরু করব গ্র্যাটিটিউড দিয়ে। দেখুন, এই দুনিয়ায় আমরা এসেছি, একদিন তো সবাইকে যেতেই হবে। তবু যাদের জন্যে আমরা এখনো পর্যন্ত ভালো আছি, যাদের জন্যে আমরা এই পৃথিবী দেখতে পেরেছি, তাদেরকে একটু প্রতিদিনই ধন্যবাদ দিয়ে আপনাদের দিন শুরু করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগেও তাদের ধন্যবাদ দেবেন। তো আসুন আমরা চোখ বন্ধ করে সেই সমস্ত মানুষদের একটু স্মরণ করে নিয়ে যাই। প্রথমে আমরা ধন্যবাদ দিতে চাই আমাদের গর্ভধারিণী মাকে, যিনি না থাকলেন এই পৃথিবীতে আমাদের আশাই হতো না। 10 মাস 10 দিন ধরে কত কষ্ট করে আপনাকে কিন্তু তিনি এই দুনিয়ার আলো দেখিয়েছিলেন। তারপর ধন্যবাদ দেব প্রত্যেকের যারা গুরু আছেন, কারণ একমাত্র গুরুই আছে যারা অন্ধকার থেকে আমাদের আলোর দিশা দেখান। ধন্যবাদ দেব সমস্ত পিতাকে, যারা গায়ের রক্ত জল করে আমাদের মানুষ করতে সাহায্য করেন। এবং শেষে অবশ্যই ধন্যবাদ দেব এই পৃথিবীকে, এই ধরিত্রী মাকে, কারণ প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠে অনেকেই চোখ মেলতে পারেন না, তারা দুনিয়ার আলোটা দেখতে পান না। তো ধন্যবাদ দেব পৃথিবীকে এই জন্যেই যে হে পৃথিবী, তুমি আমাকে সেই মানুষটার থেকে আলাদাভাবে রেখেছো, যাতে আমি আজকের দিনটাকে দেখতে পাচ্ছি। সকালে উঠে বিছনাতেই যদি আপনি এই কয়েকজনকে ধন্যবাদ দেন, অবশ্যই ধন্যবাদ দেবেন আপনাদের গ্রাহক যারা আছে তাদেরও দেবেন, তাহলে দেখবেন বাঁচার একটা খিদে চলে আসবে। কেননা আপনারা জানেন যে বহু মানুষ আজকের দিনটা কিন্তু দেখতে পায়নি, যেটা আপনি পেরেছেন। তো সকলকে নমস্কার। আজকের এই মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য সবাইকেই আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা যারা আজ এখানে আছেন, আই বিলিভ ইট যে আপনারা শুধুমাত্র ইনকামের জন্যে, তার ইনকামের কথা ভেবে এই প্রফেশনে আসেননি। আপনারা এসেছেন মানুষের পাশে দাঁড়াতে, সমাজের জন্য কিছুটা বদল আনতে। আমি বিলিভ করি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, তার কিছু নৈতিক দায়িত্ব থাকে। কেন দেখুন, আজকের দিনে অনেক পরিবার আছে যাদের কোনো রকমের সেভিংস নেই। অনেকেই আছেন যারা ছোটোখাটো অসুখে পড়লেই সেবা করার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য লোন নিতে হয়। অনেক মানুষ আছেন তার পরিবারকে এখনো কোনো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট দিতে পারেননি। অনেকের হেলথ ইন্স্যুরেন্স পর্যন্ত কি জিনিস সেটা জানেই না। তারপরে সবথেকে বড় যেটা চিন্তার সেটা হচ্ছে রিটায়ারমেন্ট, যেটার কতটা তল আমরা কিন্তু এখন উপলব্ধি করতে পারিনি। কারণ আমরা সবাই আছি 50, কেউ 30, কেউ 40 বছর বয়সে। আমরা উপলব্ধিই করতে চাই না, আমরা জানতেই চাই না, আমরা যেন বুঝতেই চাই না যে আমাদেরও কিন্তু একটা রিটায়ারমেন্ট আছে। তো এই মানুষগুলিকে একমাত্র এই পরিস্থিতি বদলে দেওয়ার জন্যে আমি অবশ্যই একজন ফাইন্যান্সিয়ালের অ্যাডভাইজারের অবশ্যই তাকে সম্মান জানাই। কেননা এই মানুষগুলোর কিন্তু একদিন চেহারা বদল হবে শুধুমাত্র আপনার মতো কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের হাত ধরেই। আমরা চাইলেই একজন বাবাকে নিশ্চিন্ত করতে পারি যে আজ থেকে 20 বছর পরে আপনার মেয়ের যে ভবিষ্যৎ, সেটা আজ থেকেই আমি করে দিতে পারি। একজন মাকে আমরা সাহস দিতে পারি যে আপনার সন্তানের সুশিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য, পড়াশোনার যে খরচ, সেটা নিয়ে আর টেনশন করতে হবে না।
একজন ছেলে বা মেয়েকে বলতে পারি যে তুমি চাইলেই আজ থেকেই নিজের রিটায়ারমেন্টের জন্য তৈরি হতে পারো। আবার আমরা যে প্রফেশনে আছি সেখানে অনেককেই এই রাস্তাও দেখাতে পারি যে এখানে আসলে তুমি হিউজ পরিমাণে ইনকামও করতে পারো। তো আমরা শুধুমাত্র ইন্স্যুরেন্স বা ইনভেস্টমেন্ট বিক্রি করি না, রেসপেক্ট করুন আপনার কাজকে। আমরা মানুষকে স্বপ্ন দেখাতে শেখাই, সাহায্য করি। আমরা তাদের বলতে পারি তোমার ইনকাম যত কমই হোক না কেন, তোমার নিরাপদের গড়ার রাস্তা অবশ্যই আছে। আপনারা প্রত্যেকেই যদি প্রতিদিন অন্তত একজন মানুষকে সঠিক তথ্য দেন, না নো সেলিং, নো সেলিং প্রোডাক্ট, যদি একজনকে মানুষকে সঠিক তথ্য দেন তাহলে মাসে আপনি 30 জনকে এই রাস্তা আপনিও দেখাতে পারেন। আর আজকের দিনে এখানে এই যে 11 জন আছেন, এই যে 11 জন, আমরা যদি প্রত্যেক দিন যদি বা 10 জন 11 জন যেটা আছি আমি বাদ দিয়ে যদি 10 জনে হয়, প্রতি মাসে যদি 30 জনকে আমরা সঠিক অ্যাডভাইস দিতে পারি, তাহলে কিন্তু মাসের শেষে আমরা 300 জনকে সুরক্ষিত করতে পারি। এইটাই জাস্ট, এইটাই আমাদের কাজ, আমাদের দায়িত্ব। আর এখানেই আমাদের সুযোগ। আপনার একটা ছোট্ট ফোন কল, ছোট্ট একটা মিটিং হয়তো কোনো পরিবার, কোনো ব্যক্তির জীবন বদলে দিতে পারে। তো কি করে আমরা সে জীবন বদলে দিতে পারি, আমরা আজকের সেশনে সেটাই শেখার চেষ্টা করব। এবং এমন একটা জিনিস আমি আপনাদের শেখাবো, অনেককে আমি আগেও হয়তো কম বেশি বুঝিয়েছি, তবু বলছি এমন একটা জিনিস আপনাদের আজকে সামনে আসবে, যেটা থেকে আপনি একদম সহজেই বুঝতে পারবেন আপনার, প্রথমত আপনার তো নিজেরও বোঝা উচিত যে আমার আর্থিক অবস্থা কতটা ভালো না খারাপ। অন্তত অ্যাটলিস্ট আপনি নিজে কনফিডেন্ট হবেন যে আমি কিভাবে আমার এই যে রিলেশনশিপ তৈরি করব, আমার জীবনটাকে যে আরো ভালো নিয়ে যাব, সেটার ব্যাপারে আপনি শিওর হতে পারবেন। অর্থাৎ আপনি যদি শিওর হতে পারেন, অন্যকেও শেয়ার করতে পারবেন। তো একজন ডাক্তার যেমন রোগীকে রক্তচাপ, সুগার, হার্টবিট এগুলো চেক করেন, টেস্ট করতে দেন, এবং টেস্ট করার পরে তাকে, তার জন্য কিন্তু তার ওষুধ দিয়ে দেন উনি। তো আমরাও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি মানুষকে করতে পারি, একজন গ্রাহকের আর্থিক স্বাস্থ্য ঠিক আছে কিনা আমরা তাকে বলতে পারি। কোনো ব্যক্তির কাছে কোনো রকমের সঠিক ইন্স্যুরেন্স আছে কিনা, হেলথ ইন্স্যুরেন্স ঠিকঠাক আছে কিনা, হঠাৎ করে যদি অসুস্থ হয়ে যায় তাহলে সংসার খরচ চালানোর জন্য বা এমার্জেন্সি ফান্ড আছে কিনা, মাসের শেষে তিনি যেটুকু ইনকাম করেন তার সঙ্গে তার মাসের সেভিংসটাও হচ্ছে কিনা, তার কোনো সঠিক গোল আছে কিনা। মানুষের বিভিন্ন রকমের গোল থাকে। আমি একজন পিতা হয়ে অবশ্যই চিন্তা করি আমার চাইল্ডের হায়ার এডুকেশনের ব্যাপারে। আপনি একটা মেয়ের বাবা হয়ে নিশ্চয়ই ভাবেন যে আমার মেয়েটির কি সুন্দর করে আমি বিয়ে দেব। এবং ওভারঅল সবাই আমরা এটা অবশ্যই ভাবি যে আমাদের রিটায়ারমেন্ট কেমন হবে। সে জানে একটা মানুষের এই যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম, আপনিও জানতে পারবেন আজকের পরে যে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম নাম্বারটা কোথায়, কতটা দূরে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম আছে। আর এই প্রশ্নগুলির উত্তর থেকেই আপনি বুঝতে পারবেন বা বোঝা যাবে, সবাই বুঝতে পারবে সেই মানুষটি যে আমার সামনে আছে বা আপনি নিজেই আর্থিকভাবে কতটুকু সুরক্ষিত, আপনার চারপাশের মানুষগুলি কোথায় দাঁড়িয়ে আছে আর্থিকভাবে।
আর কি করলে, কোন দরকার আপনি তাকে গাইড করলে আগামী দিনে তিনি খুব শান্তিভাবে তার ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো আজকের এই সেশনে আপনারা সবাই, শেষে যখন আমরা সেশন শেষ করব, এবং আগেই বলেছি একটা দারুণ গিফট দেবো আপনাকে, তো আমরা শেষে সেশনে আমরা বুঝতে পারবো যে কিভাবে একজন গ্রাহকের ফিনান্সিয়াল চেক আপটা করতে পারবেন আপনি। দেখুন, একদিনে সব হবে না, আপনাকে বারবার করতে হবে। যেমন একজন ডাক্তার, তিনি যখন ডাক্তারি শুরু করেন তার আগেও কিন্তু প্রায় 7 বছর তাকে প্রশিক্ষণ নিতে হয়। তাকে প্রথম দিনেই অপারেশন থিয়েটারকে জ্যান্ত মানুষ দিয়ে বলা হয় না তুমি এটাকে কাটো। তাকে লাশ কাটা ঘরে গিয়েও অনেক লাশ কেটে প্র্যাকটিস করতে হয়, তারপরে সে কিন্তু ভালো ডাক্তার হতে পারে। তো আজকের দিনে যেটা আপনি শুরু করবেন, যেটা আমি বহু বছর দিয়ে করে আসছি, আমি কখনোই কোনো মানুষকে সামনে থেকে বলি না যে আসুন আপনি আমার কাছ থেকে এই প্রোডাক্টটা নিন, কিন্তু জেনে সুখী হবেন বা খুশি হবেন, আমিও স্যাটিসফাইড হই যখন আমি সেটা করি, তখন কাস্টমার নিজেই বুঝতে পারেন তার অবস্থাটা কিরকম। আর সেইটাই আপনি যখন চেক করবেন, সেটাকে সঠিক যখন বুঝিয়ে বলবেন, কিভাবে তার জন্য উপযুক্ত প্ল্যান হয়, সেটা যখন আপনি সাজিয়ে নিতে পারবেন, তখন কিন্তু সবাই আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। আজকের পর থেকে নিজেকে বিলিভ করতে শিখুন, নিজেকে শিখুন, নিজেকে অ্যাডভাইস করুন যে আপনি একটা সাধারণ অ্যাডভাইজার নন। আজকে সেশনের পরে আপনি হবেন আগামী দিনের ফিনান্সিয়াল ডক্টর। আপনার কথা, আপনার গাইডলাইন, আপনার উপদেশ, মনে রাখবেন, কারোর আগামী দিনের ভবিষ্যৎ গড়ে দিতে পারে। তো চলুন, আজকের এই সেশনের গুরুত্বপূর্ণ সেশন আমি শুরু করছি। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তবে যে শেষ পর্যন্ত থাকবে আমি তার জন্যে আমি উপহার বলেছি, তার কাছে সেটা আমি পাঠিয়ে দেব। ধন্যবাদ আবার একবার, আপনি সঠিক সময়ে এসেছেন এই জন্যই। তো আজকের দিনের টপিক হচ্ছে ফাইনান্সিয়াল হেলথ চেক আপ, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম। আমরা যেমন রেগুলার আমাদের শরীর চেক করি, বডি চেক করি, ঠিক তেমনি আপনিও কোনো মানুষের ফিনান্সিয়াল দিকটিকেও আপনি চেক করতে পারবেন। তো ওয়ান বাই ওয়ান আমরা যাব। আপনি চাইলে অবশ্যই স্ক্রিনশট নিতে পারেন, তবে আমি বলবো নোট পেন নিশ্চয়ই নিয়েছেন, কেননা প্রত্যেক কটা সেশনে প্রত্যেক কটা স্লাইডে আপনার কাছে কিছু কোশ্চেন আসবে, এবং সেই উত্তরগুলো আপনাকেও বলে দেওয়া হবে যে কিভাবে এর উত্তরটা বের করতে হয়। তো যদি সেটাকে নোট না করেন, সেটাকে যদি প্রয়োগ না করেন, তাহলে আজকের দিনের সেশন কিছু কিন্তু আপনার কোনো কাজেই লাগবে না। তো যদি আমরা কেউ শুয়ে থাকি, কেউ বা একটু অন্যমনস্ক থাকি, তাহলে আমি বলবো বেশিক্ষণ নয়, আজকের দিনে আর 20টা মিনিট আমি আপনাদের কাছ থেকে নেব। এই 20টা মিনিট একটু অ্যাটেনশন দিন, প্রয়োজন হলে হেডফোন ব্যবহার করুন, খাতা পেন নিয়ে রাখুন, অবশ্যই নোট করুন। তো দেখুন, প্রত্যেকটা জীবনের মানুষের যে জীবনগুলো থাকে, মানুষের জীবন তো ইনকামের উপরেই চলে। তো প্রত্যেকটা মানুষের ইনকামের কিছু প্রোটেকশন নিতে হয়, কেননা হঠাৎ করে যদি কিছু হয়ে যায়, সেই মানুষটি তার পরিবারকে কি দিয়ে যেতে পারবে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আপনার জীবনের কতটুকু দামি আছেন বা কতটুকু বা মূল্যায়ন আছে আপনার জীবনের, সেটাই ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে কোনো ব্যক্তির বাৎসরিক যে ইনকাম তার 20 গুণ। অর্থাৎ ধরে নেন
আপনি বছরে ইনকাম করেন 10 লক্ষ টাকা, তাহলে আপনার জীবনের মূল্যায়ন কতটুকু? 10 × 20, অর্থাৎ 2 কোটি টাকা এসে দাঁড়াবে আপনার জীবনের মূল্যায়ন, ইনকামের প্রোটেকশন। তো 2 কোটি টাকা আমরা কিভাবে আমাদের লাইফটাকে সিকিউর করতে পারি? আমরা একটা ভালো টার্ম ইন্স্যুরেন্স নিতে পারি, যে ইন্স্যুরেন্সের মাধ্যমে সামান্য কিছু অর্থ দিয়ে আমরা আমাদের পুরো জীবনটাকে সুরক্ষিত করতে পারি আর্থিক অনিশ্চয়তার কাছ থেকে। অর্থাৎ আপনার কাছে আপনার জীবনের দাম আপনি জেনে নিন আপনার অ্যানুয়াল ইনকামের 20 গুণ, যেটা আপনাকে প্রোটেকশন নিতে হবে আপনার বাচ্চার জন্য, আপনার আগামী দিনের ফ্যামিলির জন্য। আফটার ইনকাম প্রোটেকশন আপনার জীবনে আসে এমার্জেন্সি ফান্ড। এমার্জেন্সি ফান্ড হচ্ছে আমাদের ব্যাকআপ। সেটা আমাদের জব লস হতে পারে, মেডিকেল এমার্জেন্সি হতে পারে, বা অন্য কোনো সমস্যা হতে পারে। আপনারা জানেন, যারা যারা নিশ্চয় সবাই জানেন আপনারা, আমরা কোভিড দেখেছি। আমরা যে কোনো ব্যবসার সঙ্গে যারা যারা যুক্ত ছিলাম, তারা দিনের পর দিন অনিশ্চয়তায় ভুগেছি যে কিভাবে আর চলবে, আমার ঘরে আর কতদিন খাদ্যশস্য মজুত আছে। তো কোনো এই অনিশ্চয়তার জন্য আপনাকে সবসময় এমার্জেন্সি ফান্ড তৈরি করে রাখতে হয়। তাহলে আপনিও আপনাদের কাস্টমারদের শেখাবেন যে স্যার আপনি বা ম্যাডাম আপনি আপনার পরিবারের এমার্জেন্সি ফান্ড সঠিক রেখেছেন তো? এমার্জেন্সি ফান্ডের নিয়ম হচ্ছে মিনিমাম 3 থেকে 6 গুণ কোনটার আপনি মাসে যেটা খরচ করেন। তো যদি আপনার 10 লাখের ইনকাম হয়, ধরেই নিতে পারি আপনার 6 থেকে 8 লাখ খরচ আছে, যার যেমন ইনকাম তার তেমন খরচ। যদি 50,000 টাকাও যদি আপনার মান্থলি এক্সপেন্সেস হয়, খরচ যদি হয়, তাহলে আপনার এমার্জেন্সি ফান্ড হওয়া উচিত কমপক্ষে 1.5 থেকে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা আপনি কি রেখেছেন? আমি আপনাদের জিজ্ঞেস করছি, উত্তর দিতে হবে না, আপনাদের জিজ্ঞেস করছি। যেহেতু আপনারা আনমিউট করতে পারবেন না, আপনারা নিজে ফিলিংস করুন যে আমি আমার পরিবারের একমাত্র ইনকাম সোর্স অফ ইনকাম করি, তাহলে আমি কি আমার সঠিক এমার্জেন্সি ফান্ড রেখেছি? তো স্ট্রেস ফ্রি যদি ডিসিশন নিতে হয়, তাহলে এখনই আপনাকে সেই এমার্জেন্সি ফান্ডটা কিন্তু মজুত করতে হবে। এটা আপনি কিভাবে করতে পারেন? আপনি লিকুইড ফান্ডস রাখতে পারেন, বাড়িতে ক্যাশ রাখতে পারেন, ছোটখাটো এফডি করে রাখতে পারেন, বা এখনকার দিনে সুইপ ইন অ্যাকাউন্ট সিস্টেম আছে, আপনি দ্রুত সেখান থেকে আপনার এমার্জেন্সিটা মিলিয়ে নিতে পারেন। তাহলে আপনি যখন কাস্টমারের কাছে যাচ্ছেন, তখন আপনি জানাতে পারেন যে স্যার আপনার এমার্জেন্সি ফান্ড কতটুকু হওয়া উচিত। এখনো কিন্তু আপনার কোনো প্রোডাক্ট বলিনি, বলবোও না আমরা। নেক্সট ইজ হেলথ ইন্স্যুরেন্স। আপনার পরিবারের হেলথ ইন্স্যুরেন্স সঠিক আছে তো? আপনি নিজে দেখে নিন চেক করে। সরকারি যে 5 লক্ষ টাকা বা বিভিন্ন রাজ্যে যে টাকাটা থাকে, সেটা কিন্তু হেলথের জন্য যথেষ্ট নয়। এবং আমরা অবশ্যই জানি যে এখানে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে আমরা সেই পরিষেবাটাও পাই না। তো একজন পরিবারের বা একটি পরিবারের কতটুকু হেলথ ইন্স্যুরেন্স রাখা উচিত? তার ফর্মুলা হচ্ছে আপনার অ্যানুয়াল ইনকামের 8 থেকে 10 গুণ। তাহলে যদি কারোর সঙ্গে আপনি দেখা করলেন, তাকে জিজ্ঞেস করলেন আপনার সঠিক হেলথ ইন্স্যুরেন্স আছে তো? আপনার কিন্তু 10 লাখ টাকা ইনকাম, আপনার কিন্তু এত টাকা নেওয়া উচিত। তার মানে 8 লক্ষ, এই 80 লাখ থেকে 1 কোটি টাকা আপনার পরিবারের জন্য হেলথ ইন্স্যুরেন্স নেওয়া উচিত। কেন এমার্জেন্সি হেলথ ইন্স্যুরেন্স রাখবেন? যাতে ওই যে আপনার ইনভেস্টমেন্ট, ওই যে সেভিংস গুলো, যাতে মাত্র আপনার জীবনে একটা সার্জারি শেষ না করে দিতে পারে। তো যখনই যাবেন মানুষকে ভ্যালু দেওয়ার চেষ্টা করুন। একটা গুড হেলথ ইন্স্যুরেন্স
বহু মানুষের বহু সঞ্চয়কে গাঁট দিতে পারে। আমরা যেমন যে দেখেছি কি, ছোটবেলায় যখন আমরা চারা গাছ পুঁতি, গাছটাকে যদি সুস্থভাবে রাখতে গেলে কি করতে হয়, আমরা তাদের একটা বেড়া দিতে হয় যাতে ছাগলে না খেয়ে যায়। তো যদি আপনার পরিবারের সেই হেলথ ইন্স্যুরেন্স না থাকে, তাহলে আপনি ব্যাংকে 10 লাখ টাকা জমান আর 5 লাখ টাকা জমান, কোনো একটি ইনসিডেন্ট আপনার সমস্ত সঞ্চয় কিন্তু শেষ করে দিতে পারে। তো 80 লাখ 1 কোটি টাকার হেলথ ইন্স্যুরেন্স নেওয়া অনেক ব্যয়বহুল। তো আমরা কি করতে পারি, একটা বেসিক হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নিলাম 10 লাখ টাকা, 5 লাখ টাকার উপরে। 5 লাখের নিচের হেলথ ইন্স্যুরেন্স নট এ গুড, ব্যাড বলতে পারেন। তো 8 থেকে 10 লাখ, 80 লাখের যেটা টার্গেট, আপনি 7.5 টাকা 10 লাখ টাকা একটা সাম ইন্স্যুরেন্স নিয়ে নিলেন এবং বাকি টাকাটা আপনি টপ আপ করে নিলেন। এবং জেনে এটা খুশি হবেন, এখন ইন্ডাস্ট্রিতে অনেক হেলথ ইন্স্যুরেন্স আছে যেটা প্রতি বছর ডাবল হয়। আমাদেরও আছে, ব্যবহার করতে পারেন। ক্রিটিক্যাল ইলনেস কভার, দেখুন ক্রিটিক্যাল ইলনেস অনেক সময় কি হয়, একটা ছোট্ট এমার্জেন্সি কোনো কঠিন রোগ যদি আপনার এসে যায়, হার্ট অ্যাটাক, ক্যান্সার, তাহলে আপনার ছোট যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে সেটাও কিন্তু কভার করতে পারে না। এবং হেলথ ইন্স্যুরেন্সের জন্য সামান্যতম একটু বেশি পেমেন্ট করলেও ক্রিটিক্যাল ইলনেস কভার কিন্তু অনেক কম খরচে হয়ে যায়। এখানে কিন্তু ভালো একটা ট্রিটমেন্ট নিতে পারেন, সামান্য টাকা খরচ করেও আপনি ভালো ক্রিটিক্যাল ইলনেস কভার নিতে পারেন। তো আমাদের মধ্যে কেউ এমন আছেন নাকি যে এই প্রথমবার শুনতে পারলেন যে ক্রিটিক্যাল ইলনেস কভারও বলে কোনো ইন্স্যুরেন্স আছে? আছে। ইভেন আফটার, এখন কিন্তু জব লসের জন্য ইন্স্যুরেন্স চালু হয়ে গেছে। জব লসের জন্যও কিন্তু চাকরি আপনি করতে পারেন আপনার ইন্স্যুরেন্স। তো ডিসেবিলিটি ইন্স্যুরেন্স, হোয়াট ইজ ডিসেবিলিটি ইন্স্যুরেন্স? আমি বেঁচে থাকলাম, ডাক্তারের হাসপাতালেও ভর্তি নেই, কিন্তু একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট আমার দুটো পা নষ্ট করে ফেললো, তাহলে আমার চলবে কি করে? আমি তো হেলথ ইন্স্যুরেন্স থেকেও কভারেজ পাবো না, আবার টার্ম ইন্স্যুরেন্স থেকেও টাকা পাবো না। আমি বেঁচে আছি কিন্তু ভালোভাবে বেঁচে নেই। তো তার জন্য আপনি একটা সামান্য পয়সা খরচ করে ডিসেবিলিটি ইন্স্যুরেন্সও কিন্তু আপনি নিতে পারেন। এটা অ্যানুয়াল ইনকামের 12 থেকে 15 গুণ আপনি নিতে পারেন। তো এই যে ইন্স্যুরেন্স গুলো, আপনি আশা করে ফিলিংস করুন মানুষকে কতটা সাপোর্ট দিতে পারে। আপনি 10 জনকে সার্ভে করবেন, হয়তো একজনকে পাবেন যে তাদের এই সমস্ত ইন্স্যুরেন্স আছে বা তারা এই সমস্ত ইন্স্যুরেন্সের নাম শুনেছে। দ্য নেক্সট ইজ ভেরি ক্রিটিক্যাল, রিটায়ারমেন্ট প্ল্যানিং। একটা মানুষের, একটা পরিবারের যদি রিটায়ারমেন্ট নিতে হয় এবং আর্লি যদি নিতে হয় বিশেষ করে, তাহলে কত টাকা আপনার রিটায়ারমেন্টের জন্য লাগবে এটা জানা তো আপনার দরকার। নাহলে মানুষকে কি শেখাবেন যে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং কত, আপনার রিটায়ারমেন্ট গোল কত? মানুষের সামনে বসলেই মানুষ বলে আমার এত করা আছে, এত ইন্স্যুরেন্স করা আছে, কিন্তু তার গোল, রিটায়ারমেন্ট গোল কত টাকার, এটা কেউ জানেই না ম্যাক্সিমাম। তো রিটায়ারমেন্ট প্ল্যানিং হচ্ছে মান্থলি খরচের 300 গুণ। আমার যদি 50,000 টাকা মাসিক খরচ হয়, আমার 1.5 কোটি টাকা হচ্ছে আমার রিটায়ারমেন্ট প্ল্যানিং। অর্থাৎ যদি আমি 1.5 কোটি টাকা ব্যাংকে 6%-এ এফডিও করে দিই, আমার এই 50,000 টাকার এবং তার ইনফ্লেশন রেট আমি বোথ বিট করতে পারি। তাহলে আমি মানুষকে জিজ্ঞেস করতে পারেন যে 60 বছর বয়সে, এখন আপনার বয়স 30, 60 বছর বয়সে আপনার রিটায়ারমেন্ট হবে, তাহলে আপনি এখন থেকে কতটুকু জমাবেন? এই রিটায়ারমেন্ট আপনি বলে দিয়ে তাকে বিভিন্ন সিপ করাতে পারেন,
এনপিএস করাতে পারেন, পেনশন ফান্ড করাতে পারেন, মিউচুয়াল ফান্ড করাতে পারেন, অ্যানুইটি করাতে পারেন, বিভিন্ন প্ল্যান আছে। এবং বিলিভ করুন, আমাদের ইউনিটের প্রত্যেকটা সদস্য সমস্ত প্রোডাক্ট তারা কিন্তু কাস্টমারকে দিতে পারবে। বিশ্বাস রাখুন নিজের প্রতি। দ্য ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন ইজ চাইল্ড এডুকেশন ফান্ড। আপনার যদি চাইল্ড থাকে, কি করে আপনি ফিউচার কস্টটাকে বিট করতে পারবেন? আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো একটি কোর্সের খরচ 50 লাখ থেকে 1 কোটি হয়, আপনার বাচ্চার বয়স যদি 7 বছর হয়, তাহলে আগামী দিনে ওর যখন 18 বয়স হবে, তখন কত টাকা আপনার ফান্ডের জন্য লাগবে? এটাকে ক্যালকুলেশন করা প্রয়োজন তো আপনারও। কি করে ইনফ্লেশনটাকে বিট করতে হবে? এবং এই চাইল্ড এডুকেশনের জন্য আপনারা সাজেস্ট করতে পারেন মার্কেটকে বিট করার জন্য ইউলিপস, মিউচুয়াল ফান্ড, চাইল্ড এডুকেশন প্ল্যান, এই ধরনের প্ল্যান তারা যেন নিতে চায় বা নিতে পারেন তারা। ডেপ্ট ম্যানেজমেন্ট, যেটা আমাদের কাছে দ্য ডেঞ্জারাস গোল। আমরা বুঝতেই পারি না আমাদের ডেপ্ট কিভাবে বাড়ছে। আজকে দিনের পর দিন আমরা কতটা দেনাগ্রস্ত হয়ে যাচ্ছি। তো এটা বুঝতে গেলেও আপনাকে বুঝতে হবে যে আমি লোন নেব, ঠিক আছে, লোনের তো রিপেও করতে হবে। আমি তো প্রেশারাইজ হয়ে যাব। তাহলে কি করে আমার এই প্রেশার কাটাতে পারি? আপনি আপনার যে মান্থলি ইনকাম, তার সবসময় 40% কম আপনাকে লোন নিতে হবে। তাহলে সেটা আপনার স্ট্রেস ফ্রি লোনটাকে আপনি সংশোধন করতে পারবেন। তাহলে আপনি, আপনার কাছে তো এটা তো জানা উচিত যে আপনার ইনকামের কতটা অংশ লোন খেয়ে নিচ্ছে। এটা আপনি কাস্টমারকে জানাতে পারবেন। তো এইভাবে যদি আমরা একের পর এক ভ্যালু অ্যাড করতে পারি, তাহলে কাস্টমারেরও খুব ভালো লাগবে। আপনাকে এজেন্ট হিসেবে মানুষ কিন্তু দেখবে না। এরপর আসবে বাজেট প্ল্যানিং। প্রত্যেকটা পরিবারে, একটা 30 বছরের পরিবার হোক যার সিনিয়র, বা 50 বছরের হোক, তারা কিন্তু প্রত্যেকেই দুশ্চিন্তায় থাকেন বাজেট নিয়ে। তো এই বাজেটটাকে কিভাবে ম্যানেজ করতে হয়? ম্যাক্সিমাম মানুষরা কি করেন? ম্যাক্সিমাম মানুষরা তারা ইনকাম করেন, ইনকাম করে আগে খরচ করেন এবং শেষে গিয়ে সঞ্চয় করেন। সেভাবে যদি আমরা করি, তাহলে কখনোই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। তো আমাদের যখনই ইনকাম আসবে, আমরা যখন বুঝে ফেললাম যে আমার এই ইনকাম আসছে, সঙ্গে সঙ্গে আমাদের ইনকামটাকে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। দ্য ফার্স্ট ইজ সেভিংস। অর্থাৎ আমি যা ইনকাম করি তার 20% আমাকে সেভিংস করতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, এমার্জেন্সি ফান্ড তৈরি করতে হবে, আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য গোল সেট করতে হবে। দেন নিড, যেগুলি আমার পক্ষে কিছুতেই সংশয় সরে আসা সম্ভব নয়। আমার বাড়ি খরচ, খাওয়ার খরচ, ইউটিলিটি বিলস, ট্রান্সপোর্টেশন, এইগুলো হওয়ার পরে আমাদের মানুষের জীবনের অনেক কিছু থাকে। কেননা আমরা সমাজভুক্ত জীব। এন্টারটেনমেন্ট, আমাদের হবিস, আমাদের ডাইনিং, এগুলো তো আমাদের করতেই হয়। প্রত্যেকটা পরিবারের মধ্যে বলুন, আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতিদিন সন্ধেবেলায় কতদিন হয়েছে মাসের মধ্যে আপনাকে চাউমিন নিয়ে বাড়ি ঢুকতে হয়েছে, আপনার ছেলে এগরোল খেতে চেয়েছে, আপনাকে নিতে হয়েছে। জাস্ট ফিলিংস করুন। তো সেটা যদি আমরা গ্রাফ না করতে পারি, বাজেট না করতে পারি, তাহলে এটা কিন্তু আমাদের কাছে বোঝা হয়ে যেতে পারে। তো সবার প্রথমে কাস্টমারকে বলুন, আপনার ইনকামকে আপনি 50-30-20-তে ভাগ করে দিন। 50 is needs, wants is 30%, and savings is 20%. দেন আসবে ওয়েলথ বিল্ডিং। কেন টাকাকে না বাড়াতে পারলে কিন্তু কোথাও কোনো কাজ হবে না। এটা এটা কিন্তু বিচার করে না যে আপনি কত টাকা আয় করেন,
হ্যাঁ, এটা অবশ্যই বিচার করে যে আপনি আপনার আয়ের কতটুকু বাঁচাতে পারেন। একজন মানুষ 50,000 টাকা ইনকাম করে প্রতি মাসে যদি 20,000 সেভিংস করে, আর একটা মানুষ যদি লক্ষাধিক টাকা ইনকাম করে তার স্ট্যাটাস বজায় রাখার জন্য আরো বেশি খরচ করেন, তাহলে কিন্তু একটা দিন আসবে ওই মানুষটি যে 50,000 ইনকাম করে সে কিন্তু লক্ষাধিক টাকার ইনকামকেও ছাড়িয়ে যাবে। তো প্রথমে আমরা একটু আগে শিখলাম কি করতে হবে, প্রথমে আমাদের সঞ্চয় করতে হবে। দেখুন, এই যে পিরামিডটা বোঝার চেষ্টা করুন। পিরামিড কেমন হয়? আগে ভিত, তারপরে আস্তে আস্তে উপরে ওঠে। একটা 5 তলা বাড়ি করার সময় ছাদ আগে করা হয় না, আগে কিন্তু তার ভিত তৈরি করতে হয়। তো আমরা বাড়ি করার জন্য এত সুন্দর করে ভিত করি, কিন্তু আমাদের সংসার জীবন আমরা ভালো করার জন্য আমাদের ভিতটাকে আমরা খেয়ালই করি না। যদি আপনি সেই ভিতটাকে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনি ফিনান্সিয়ালি ভালো ভালো থাকবেন। দেন আপনার টাকাটাকে বাড়ানোর জন্য আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে, ইকুইটি, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, বা আপনি যেটা ভালো বোঝেন সেই জায়গাতে। এবং অবশ্যই লং টার্ম গোলের জন্য আপনাকে আরো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে, সেটা ঝুঁকিপূর্ণ হলেও আপনাকে ভালো যাতে রিটার্ন দিতে পারে। আপনি শিফট করতে পারেন ইকুইটি ফান্ডে, মিউচুয়াল ফান্ডে, পিপিএফ। এইভাবে ডাইভার্সিফিকেশনে আপনি আপনার ওয়েলথটাকে বাড়াতে পারেন। দ্য অ্যানাদার ক্রুশিয়াল জিনিস ইজ ট্যাক্স প্ল্যানিং। অনেকেই আছেন আপনারা ভাবেন যে আমার তো ইনকাম নেই, আমি কেন ট্যাক্স প্ল্যানিং করব। ট্যাক্স প্ল্যানিং যদি আপনি না করেন, হতে পারে মেবি আপনার সন্তানের জন্য আপনাকে লোন নিতে হবে। তো আপনার যদি ট্যাক্স প্ল্যানিং না করা থাকে, কোনো ব্যাংকই কিন্তু আপনাকে বড় লোন দেবে না। তো এইগুলো কিন্তু করা প্রয়োজন। আর ট্যাক্স জন্যেই আমরা এই প্রশ্নগুলো আনতে পারি, 80C, 80D, 1010D। তো আপনি কি আপনার ট্যাক্স বাঁচিয়েছেন বা ট্যাক্স ফিল আপ করছেন এখনো পর্যন্ত? যদি না করে থাকেন, এখন কিন্তু দারুণ সময় ট্যাক্স প্ল্যানিং শুরু করার। এবছরেই আপনি শুরু করে দিন আপনার ট্যাক্স। কিছু চেনা পরিচিত মানুষের কাছে করুন, বছরে 500 টাকা খরচ, কিন্তু এটা কিন্তু আপনার জীবনে একটা বড় জায়গায় ফেলতে পারে। HUF অ্যাকাউন্ট, আপনারা যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার কারা শুনেছেন HUF অ্যাকাউন্ট? আমি আনমিউট করার সুযোগ দিচ্ছি। কেউ জানেন কি আপনারা HUF অ্যাকাউন্ট কি জিনিস? যদি কেউ জানেন তাহলে আনমিউট করে বলুন। হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অ্যাকাউন্টস, যেটা ভেরি গুড। আমাদের গভর্নমেন্ট অফ এটা কি ইন্ডিয়ার জিনিস? খালি মিশন অফ, এটা এটা ফ্যামিলি যে কর্তা থাকে তার নামে অ্যাকাউন্টসটা খোলা হয়। টোটাল যেটা আমাদের অনেক আগে পরিবারতন্ত্র হিন্দুদের ফ্যামিলিতে ছিল, সেই হিসাবে একটা পরিবারের অ্যাকাউন্ট খোলা হয়। সেই অ্যাকাউন্টের মাধ্যমে তারা বিভিন্ন রকম ইনভেস্টমেন্টকে, তার উপর ট্যাক্স বেনিফিট পাওয়া যায় একটা হিউজ পরিমাণ। ভেরি গুড, অনেকটাই ভালো হয়েছে। আর কেউ জানেন না HUF কি জিনিস? HUF অ্যাকাউন্ট হিন্দু আনডিভাইডেড যে ফ্যামিলিগুলো আছে তাদের জন্য সরকারের একটা স্পেশাল অ্যাক্ট। ধরুন, এখন বছরে আপনার 12 লাখ টাকার উপরে ট্যাক্স দেওয়া লাগে না, কিন্তু আপনার ইনকাম 24 লাখ টাকা। তাহলে আপনি যদি একটা HUF অ্যাকাউন্ট করতে পারেন এবং বিভিন্ন আয়ের সূত্র, যেগুলো আপনার কৃষি থেকে আসছে, যেটা আপনার রেন্ট হিসাবে আসছে, সেটা যদি আরো 12 লাখ টাকাও যদি আপনি ওখানে ফেলে দেন, তাহলে কিন্তু আপনি 12 লাখ টাকার উপরে ট্যাক্স বাঁচাতে পারেন। আপনি 100 লোকের কাছে জিজ্ঞেস করুন HUF অ্যাকাউন্ট মানে কি, বলতেই পারবে না। তো আপনি যদি একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে এটা না বলতে পারেন, তাহলে আপনারও ব্যর্থতা। এটা একদম ফ্যামিলিগতভাবে একটি প্যান কার্ড হয়, সেপারেট প্যান কার্ড হবে, এবং ওই প্যান কার্ড দিয়ে ব্যাংকেও একটা HUF অ্যাকাউন্ট হবে, এবং ওই আয়গুলো ওই ব্যাংকেই ফেলতে হবে আর কি।
এবং এর মাধ্যমে আপনি কিন্তু 12 lakhs উপরে ট্যাক্স বাঁচাতে পারেন। তো আপনি যদি ভালো ইনপুট দিতে পারেন তাহলে আপনার কাস্টমার আপনাকে ইনপুট দেবে, আউটপুট দেবে, তাই না কি? থ্যাংক ইউ। হোম লোন আর রেন্ট, যারা যারা বড় বাড়ি করবেন ভাবছেন এখনো পর্যন্ত করেননি, তাদের কাছে একটা প্রশ্ন, বাড়ি আপনার কাছে অ্যাসেট না লাইবিলিটিস? আপনার বাড়ি আপনার কাছে অ্যাসেট না লাইবিলিটিস? এনিওয়ান? হোম যদি আপনি আপনার বাসস্থান ব্যবহার করার জন্য করেন তাহলে সেটা লাইবিলিটিস। কি করে লাইবিলিটিস হয়? আপনি এক তো ইনভেস্ট করে বাড়ি করলেন, বড় বাড়ি, 1 কোটি টাকা খরচ করলেন, তারপর কিন্তু সারা বছরই আপনাকে ওই বাড়ির জন্যে দারুণভাবে কিন্তু রং করা, কখনো এই খরচ কখনো ওই খরচ, আপনার খরচ বাড়তেই থাকবে। কিন্তু আপনি ওই ঘরটাকে যদি রেন্টে দিয়ে দেন তাহলে কিন্তু আপনার আবার অ্যাসেট তৈরি হয়ে যাবে। যাই হোক, বাড়ি করা প্রত্যেকটা পরিবারের একটা স্বপ্ন থাকে, আমি সেই স্বপ্নকে বাধা দিতে চাই না। তবে একটা জিনিস শুনে রাখুন, মারোয়ারিরা কিন্তু বাড়ি করেন না। ম্যাক্সিমাম মারোয়ারিরা তারা বাড়ি করে না, তারা সারা জীবন ভাড়াতে থাকে। কারণ জানে একটা 1 কোটি টাকার বাড়ি করলে সেটা যদি ব্যবসায় খাটাতে পারি, আমি ওই বাড়ি ভাড়া আরো 10 গুণ বাড়িতে আমি ভালো থাকতে পারবো। তো যদি আপনার ক্ষেত্রেও এটা না হয়, আপনাকেও করতে হয় বাড়ি, তাহলে মাথায় রাখবেন আপনার যে ইনকাম মান্থলি সেটার থেকে 30%-এর বেশি যেন কখনোই আপনার হোম লোনের ইএমআই না হয়। এটা কিন্তু মাথায় রাখবেন, নাহলে কিন্তু বাউন্ডেশন আপনার জীবনে চলে আসবে। সিভিল স্কোর, আমরা সিভিল স্কোরটাকে অনেকে অ্যাভয়েড করে যাই। সিভিল স্কোর কিন্তু আপনার জীবনের দারুণ একটা অধ্যায়। অর্থাৎ যদি আপনার স্কোর, সিভিল স্কোর জানা থাকে তাহলে তো খুবই ভালো, এবং সেটা যদি 700-র বেশি থাকে তাহলে কিন্তু আপনি চাইলেই কোনো অসুবিধার সময়, সেটা হেলথ সমস্যা হোক বা অন্য কোনো সমস্যাই হোক, বা আপনার হায়ার এডুকেশনের জন্য আপনার লোন নেওয়ার দরকার হোক, আপনি কিন্তু সহজেই লোন নিতে পারবেন। আর আপনার স্কোর যদি 800-র বেশি হয় তাহলে কিন্তু ওই একই ব্যাংক থেকে ওই একই লোনে আপনাকে কম ইন্টারেস্ট দিতে হয়। তো সিভিল স্কোর যদি এখনো পর্যন্ত না মেপে থাকেন, অবশ্যই আপনার সিভিল স্কোর জেনে নিন, যাতে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। এবং মাথায় রাখবেন, কখনোই কোনো লোন নিয়ে সঠিক সময় যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার সিভিল স্কোর অনেক খারাপ হয়ে যাবে, যেটা আপনার ভবিষ্যতের একটা বড় বাধা হয়ে যাবে। আমরা স্ত্রীকে, স্পাউসকে, আমরা যারা পুরুষ আছি তারা অনেক সময় মনে করি যে ইনকাম প্রোটেকশন আমারই নেওয়া উচিত, আমার নামেই শুধু ইন্স্যুরেন্স নেওয়া উচিত। কিন্তু দেখুন, একটা মহিলা সকাল থেকে আমাদের কত হেল্প করে, আমাদের বাসস্থানের কাজকর্ম, আমাদের সংসার সামলানো, আমাদের বাচ্চা সামলানো, একটা পুরুষ মানুষের চাহিদা মেটানো, কত কাজ তাকে করতে হয়। আপনি যদি সেপারেটলি একটা মহিলার ওই খরচগুলো ইনকাম হিসেবে ধরেন, আপনি দেখবেন হয়তো আপনার থেকেও আপনার স্ত্রী বেশি ইনকাম করত। কিন্তু আমরা আমাদের প্রিয় মানুষটির জন্যও একটা ইন্স্যুরেন্স নিতে ভুলে যাই। তো আগামী দিনে আপনিও অ্যাডভাইস করতে পারবেন আপনার ক্লায়েন্টকে যে এই এই খরচ কিন্তু আপনার স্ত্রী বাঁচায়, তাহলে আপনারও নেওয়া উচিত এইটা, এই প্রোডাক্টটা। এবং যখনই প্রোডাক্ট দেখাবেন বা প্ল্যানিং করাবেন তখনই চেষ্টা করবেন ফ্যামিলিকে একসঙ্গে নিয়ে বসার। এটা দুটো কারণ আছে, এক তো এই ফিলিংস গুলো স্বামী স্ত্রী দুজনের মধ্যে আসে, অথবা আপনার প্রোডাক্ট প্রেজেন্টেশনের পরে ওই ভদ্রলোক এটাও বলতে পারে না, ঠিক আছে আমি আলোচনা করে আপনাকে জানাবো। যদি ফ্যামিলি নিয়ে বসেন তাহলে আপনার সুবিধা হয়। ফ্যামিলি গোলস, ফ্যামিলি গোলস গুলো কিন্তু
রাখা ভালো। প্রত্যেকটা ফ্যামিলির কিছু গোলস থাকে, শর্ট টার্ম, কিছু মিডিয়াম টার্ম, কিছু লং টার্ম। আমরা প্রত্যেকেই হয়তো মাঝে মধ্যেই বছরে একবার দুবার বেড়াতে যাই, অথচ তার জন্যে যখন আমরা বেড়াতে যাই তখনই পয়সা খরচ করি। কিন্তু আমরা যদি প্রথম থেকে প্ল্যানিং করি, ছোট ছোট অ্যামাউন্ট আমরা জমাতে থাকি, তাহলে আমরা কিন্তু বছর শেষে যখন বেড়াতে যাব দারুণভাবে ঘুরতে পারি। এই ছোট ছোট টার্মের মধ্যে এমার্জেন্সি ফান্ড, আপনার লোনটাকে কমানো, এগুলো কিন্তু প্রয়োজন। মিডিয়াম টার্মের মধ্যে বাড়ি কিনতে হবে, পড়াশোনার খরচ, কেরিয়ার পরিবর্তন, এগুলো হচ্ছে মিডিয়াম। আর লং টার্ম কোনগুলো? যেগুলো আপনার রিটায়ারমেন্ট, লিগাসি প্ল্যানিং আমি শেখাবো আপনাদের। ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স হওয়া। একটা মানুষ বলে কি আমি 60 পর্যন্ত খাটবো, চাকরি করি 60 বছর পর্যন্ত। আরে স্যার, 60 বছরে গিয়ে যখন আপনার হাঁটুর জোর থাকবে না, তখন কি গিয়ে আপনি সিমলাতে গিয়ে ট্রেকিং করতে পারবেন? বরফের মধ্যে দারুণভাবে আপনি স্কেটিং করতে পারবেন? তাহলে এখন যদি 30 বছর বয়স হয়, আপনি 45-এ রিটায়ারমেন্ট নেওয়ার প্ল্যান করুন। আর সেই প্ল্যানে আমি আছি আপনার সঙ্গে সাহায্য করার জন্য। বলুন তো একবার, দেখুন আপনার কাস্টমার কি উত্তর দেয়। তো প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদা ভাবে গোল নিতে শেখান, কেননা আপনারও প্রয়োজন মানুষকে সেই লক্ষ্যে মাত্রায় পৌঁছে দেওয়ার জন্য সেই অ্যাডভাইসটুকু দেওয়া। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা গোল সেট করতে শিখুন। স্টেট প্ল্যানিং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যারা ব্যাংকের সঙ্গে যুক্ত আছে তারা জানেন ভারতবর্ষে এখন এই মুহূর্তে 47% অ্যাকাউন্টে কোনো নমিনি নেই। ইয়েস, 47% অ্যাকাউন্টের নমিনি নেই। আপনিও চেক করে দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টের নমিনি আছে তো। সম্পত্তি থাকলে আপনার সেই সম্পত্তিগুলো কিভাবে ভাগ হবে, আপনি কি প্ল্যানিং করেছেন? অবশ্যই করে রাখুন। যাদের দুটো ছেলে আছে বা 2-3 জন ডিপেন্ডেন্ট আছে আপনার উপরে, তারা কি গন্ডগোলে পড়বে, ভবিষ্যতে কিভাবে চলবে, সেটা কিন্তু আপনি এখনই স্টেট প্ল্যানিং এর মধ্যে করতে পারেন। ডাইভার্সিফিকেশন ইনভেস্টমেন্টের, এইটা কিন্তু সব থেকে দারুণ জিনিস। আপনি আপনার সমাজে অনেক লোক পাবেন যে হয়তো বলবে আমি মিউচুয়াল ফান্ড পছন্দ করি, কেউ বলবেন আমি ডেট ফান্ড পছন্দ করি, কেউ বলবে আমি গোল্ড পছন্দ করি, কেউ বলবে আমি রিয়েল এস্টেট পছন্দ করি। মানুষকে বোঝাতে শেখান, কেননা খাদ্য তালিকায় যেমন শাক সবজি মাছ মাংস ডিম বিভিন্ন রকমের খাবার থাকে, তেমনি মানুষের জীবনটাও কিন্তু ফাইন্যান্সিয়াল থালি। কোভিডের সময় এমন হয়েছে অনেক শেয়ারের দাম হু হু করে বেড়েছে, এখন আর তা নেই। অনেক শেয়ার আছে যেটা একদম পতন হয়েছে, সে এখন পতনে নেই, সে উঠেছে। তো আমার যদি কোভিডের সময় যদি আমার সমস্ত সম্পত্তি যদি আমি ইনভেস্টমেন্ট করতাম এমন একটা ফান্ডে যেটা হেলথের কোনো কাছেরই না, তাহলে আমার কি হতো? আমার শেয়ার একদম পড়ে যেত। যেমন হাই রিটার্ন পাচ্ছি, তেমনি আবার মিডিয়াম রিটার্নও দরকার, স্টেডি রিটার্ন। ডেট ফান্ড যেগুলো অল্প ইন্টারেস্ট হয় 8-9%, 10%, আমি সেখানে খাটাবো। রিয়েল এস্টেট, সেটাতেও কিছুটা দিলাম। অবশ্যই গোল্ড তো আমাদের মহিলারা খুবই পছন্দ করেন, তবে সেটা গয়না সোনার মতো ইনভেস্টমেন্ট করবেন না। ফিজিক্যাল গোল্ড কিনে রাখুন, গোল্ড ইটিএফ আছে অনলাইনে কেনা যায়, সেগুলো ব্যবহার করুন। এগুলো কি হচ্ছে, সোনার কিন্তু দামটাকে আরো বাড়তে, যখন বাড়বে তখন অনেক লাভ হবে। গয়না সোনা কিন্তু মেকিং চার্জেস, অনেক চার্জেস থাকে, খাত টাত দেওয়ার ব্যাপার থাকে, যেগুলো কিন্তু ডেপ্রিসিয়েশন হয়। গয়না অবশ্যই দরকার, কিন্তু ইনভেস্টমেন্ট হিসেবে যেটা গয়না আমরা পরিধান করি সেই রকম ইনভেস্টমেন্ট করা উচিত নয়। অ্যান্ড অবভিয়াসলি ম্যারেজ ফান্ড যদি অ্যাপ্লিকেবল থাকে, যদি আপনার ক্লায়েন্টের একটি মেয়ে থাকে, তার আগামী দিনের বিয়ের খরচ, কোথায় সে করাতে চায় বিয়েটা, ধুমধাম কতটা করতে চায়, আপনি তো গাইড করবেন। আপনি যদি না গাইড করেন, আপনার পাশের বাড়ির
কর্তাটি ভালো সরকারি চাকরি করেও নিজের মেয়ের বিয়ের সময় এদিক ওদিক করে বিয়ে দেবে, এটা তো আপনারও ভালো লাগবে না। তো আসুন না, আমরা এত সুন্দর একটা প্রোজেক্ট আমরা মানুষের সমাজ কল্যাণে আমরা নিজেদের যখন করেই ফেলেছি, তখন এটা আরো ভালো করে জানি। এবং যারা এখানে আছেন আজকের দিনে, তাদের জন্য একটা বলেছিলাম গিফট দেব। সেই গিফটটা হচ্ছে, আমি আপনাদের এইটা একটা শীটের মধ্যে তৈরি করে দেবো। একটা শীটের মধ্যে তৈরি করে দেবো, যাতে আপনি এখানে আপনার ছবি দেবেন, এখানে আপনার লোগো দেবেন, এখানে আপনার নাম দেবেন, এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার দেবেন, এখানে আপনার ভিশন আপনার মিশন আপনি লিখবেন। লেখার পরে এখানে একটা পরিষ্কার দিয়ে দেওয়া আছে যে ইনকাম প্রোটেকশন আপনার অ্যানুয়াল ইনকামের 20 গুণ হবে, সেটা কত, কারেন্টে কত আছে, কত টাকার গ্যাপ আছে, এবং তাকে আপনি একটা নাম্বার দিয়ে দিন। সাপোজ ধরুন এই ভদ্রলোকের বা ভদ্রমহিলার অ্যানুয়াল ইনকামের 2,40,00,000 টাকা হওয়া উচিত, কিন্তু তার ইনকাম প্রোটেকশন মাত্র 1 লাখের নেওয়া আছে, তাহলে এইটা তার গ্যাপ। আর গ্যাপ থাকলে আমি যদি পাঁচে যদি আমার যেটা আমার টার্গেট তার অর্ধেকের বেশি যদি হয়, তাহলে আমি 3, তার বেশি হলে 4, এবং সবথেকে ভালো হলে আপনি তাকে 5 দেবেন, এবং যদি কম হয় তাকে আপনি 1 দেবেন। তো যখন এইরকম ভাবে প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে লিখে রেখে দিয়েছি, যেটা আপনাকে কেউ এই জায়গাতে দিতে পারবে না, আপনি দিব্যি এখানে ইনপুট করবেন, একটু একটু অঙ্কের গুণ ভাগ করতে পারবেন আপনার ক্যালকুলেটর দিয়ে, তাহলে আপনি দারুণভাবে একটা পরিবারকে সাহায্য করতে পারবেন। তো এই শীট আজকে যারা উপস্থিত আছে, আমি তাদের অবশ্যই পাঠিয়ে দেব, এবং তারা এই শীট নিয়ে কাজ শুরু করবে। প্রতিদিন একটি মানুষের অন্তত উপকার করুন, দেখবেন আপনার পলিসি কেনার জন্যে বাইরে লাইন দেবে, আপনাকে কাউকে বলতে হবে না যে আমার কাছে পলিসি কেনো। আপনি মানুষকে কিছু দিন, মানুষকে উপকার করুন, অ্যাজ এ ফাইন্যান্সিয়াল ডক্টর হিসাবে মানুষের পাশে দাঁড়ান। প্রতিদিন অন্তত একজনকে, মাত্র একজনকে সঠিক প্ল্যান শেখান। আর এটা যতদিন না রপ্ত হচ্ছে, ততদিন আমি আছি আপনার সঙ্গে, আমার পুরো ইউনিট আছে, আমার ম্যানেজার্সরা আছে, সাগর আছে, সুকান্ত আছে, এরা আপনার পাশে সব সময় থাকবে। এবং যখনই আমাকে মনে হবে, আমাকে আমার সঙ্গে 1 to 1 বুক করে নেবেন, আমি পার্সোনালি ভাবে আপনাদের সমস্ত সমস্যা অবশ্যই সমাধান করব।